প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। রাজশাহী কলেজ হতে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের নির্ধারিত বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, অধ্যায় 1। আজকে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্ক কিভাবে তৈরি করতে হয় এবং অঙ্কগুলো তৈরি করার পূর্বে গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়গুলো বা দফাগুলো থাকে সে সমস্ত বিষয় বা দফাগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনেকেই অব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাবের অঙ্ক করতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ো বা অনেকেই বলো যে এটি অনেক কঠিন একটা চ্যাপ্টার। আমরা আজকে এই কঠিন চ্যাপ্টারটাকে বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত করে কিভাবে অঙ্কগুলো খুব সহজ উপায়ে তৈরি করা যায় সে বিষয়গুলো নিয়ে আলোকপাত করব। প্রথমেই আসি অব্যবসায়িক প্রতিষ্ঠানের সংজ্ঞা নিয়ে কথা বলতে চাই আমরা। অব্যবসায়িক প্রতিষ্ঠানটি কি? কোন প্রকার ব্যবসায়িক লেনদেন অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয় এবং উৎপাদনের মাধ্যমে উক্ত পণ্য বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত না হয়ে জনকল্যাণ এবং জনসাধারণের সেবা প্রদানের জন্য যে প্রতিষ্ঠান গড়ে ওঠে তাকে বলা হয় অব্যবসায়িক প্রতিষ্ঠান। যেমন শিক্ষা প্রতিষ্ঠান, পাঠাগার, ক্লাব, এতিমখানা, ডাক্তার, হাসপাতাল, আইনজীবী, সনদপ্রাপ্ত হিসাব রক্ষক ইত্যাদি। এ বিষয়ে প্রখ্যাত হিসাববিদ এস.কে. পলের মতো কোনো প্রতিষ্ঠান তার সদস্যের জন্য বা সমাজের জন্য যে সেবা প্রদান করে থাকে তাকে বলা হয় অব্যবসায়ী প্রতিষ্ঠান। উপরোক্ত আলোচনা থেকে আমরা জানতে পারি বা বলতে পারি যে প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হলো জনকল্যাণ এবং জনসেবা করা, অর্থাৎ মুনাফা অর্জনের নয়। এক কথায় আমরা বলতে পারি একটি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম যখন মুনাফা অর্জন উদ্দেশ্যকে ব্যতি রেখে শুধুমাত্র জনকল্যাণ বা জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে নিজেকে জড়িয়ে রাখে, উক্ত প্রতিষ্ঠানকে বলা হয় অব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব। এই অব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাবকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটি হলো আমাদের অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান, অপরটি হলো মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। অর্থাৎ আমরা শুরুতে বলি যে অব্যবসায়ী প্রতিষ্ঠান অর্থাৎ যারা ব্যবসা করে না, শুধুমাত্র জনকল্যাণ করে। এর মধ্যে আবার দুটো ভাগে ভাগ করি আমরা। একটি হলো আমাদের অমুনাফাভোগী বা পিওর অব্যবসায়িক প্রতিষ্ঠান, অপরটি হলো মুনাফাভোগী প্রতিষ্ঠান। অব্যবসায়ী বা অমুনাফাভোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই আছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা ক্লাব, ধর্মীয় প্রতিষ্ঠান, বিনোদন ও সাংস্কৃতিক গোষ্ঠী, হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠান, সমাজ কল্যাণ সংস্থা, দারিদ্র্য বিমোচন প্রতিষ্ঠান। এছাড়া যদি আরো কোনো প্রতিষ্ঠান থাকে যাদের প্রধান উদ্দেশ্যটাই হলো কেবলমাত্র জনকল্যাণ বা জনসাধারণের সেবা প্রদান করা, ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোকেই আমরা অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান বলে থাকি। অপরদিকে আমরা মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যদি বলি তাহলে দেখা যাবে যে ডাক্তার বা ডাক্তারদের প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারদের প্রতিষ্ঠান, আইনজীবীদের প্রতিষ্ঠান, সনদপ্রাপ্ত হিসাববিদদের প্রতিষ্ঠান। অর্থাৎ এদের অন্যতম উদ্দেশ্য হলো, যদিও বা তারা অব্যবসায়ী প্রতিষ্ঠান, তারপরে তারা মুনাফা অর্জন করে থাকে। অর্থাৎ আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের দুটো অংশ ভাগ করে দেখলাম। একটি হলো অমুনাফাভোগী, অপরটি হলো আমাদের মুনাফাভোগী। এরপরে আমরা আসবো অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস। অর্থাৎ আমাদের মনে হতে পারে যে ব্যবসায়ী প্রতিষ্ঠান পণ্য বিক্রয় বা সেবা প্রদানের মাধ্যমে একটি আর্থিক বছরে মুনাফা অর্জন করে থাকে। ঠিক একইভাবে অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো পণ্য বিক্রয় বা সেবা প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে না থাকলেও অব্যবসায়ী প্রতিষ্ঠানের দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য কিছু কিছু উৎস আছে। সেই সমস্ত উৎস থেকে অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আয় করে থাকে। তার মধ্যে দুটো উৎসের মধ্যে প্রথমটি হলো আমাদের মূলধন জাতীয় আয়সমূহ, অপরটি হলো মুনাফা জাতীয় আয়সমূহ। অর্থাৎ অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস প্রধানত দুটো, একটি হলো মূলধন জাতীয় আয়, অপরটি হলো মুনাফা জাতীয় আয়। মূলধন জাতীয় আয় কোনগুলো? মূলধন জাতীয় আয়গুলোকে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি প্রিয় শিক্ষার্থী, তাহলে পাই অনুদান বা দান, আজীবন সভ্যের চাঁদা,
উইলকিত ধন সম্পদ, বিশেষ তহবিলে অনুদান, সম্পত্তি বিক্রয়। এই মূলধন জাতীয় আয় সম্পর্কে আরো একটু পরেই আমরা বিস্তারিত আলোচনা করব। শুধুমাত্র খাতগুলো আমরা জেনে থাকলাম যে কোন কোন খাত থেকে মূলধন জাতীয় আয়গুলো কারবারে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগমন করে থাকে। এছাড়াও আরেকটি আছে মুনাফা জাতীয় আয়সমূহ। মুনাফা জাতীয় আয়গুলো অর্থাৎ হলো একটি কারবারি প্রতিষ্ঠানে আর্থিক বছরে বা হিসাবকালে যে সকল আয়গুলো কারবারে প্রতিনিয়ত বা নিয়মিতভাবে আগমন করে তাকে আমরা বলি মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয়ের মধ্যে আছে যেমন চাঁদা, প্রবেশ ফি বা ভর্তি ফি, লকার ভাড়া, চারণ কর, খাজনা, ম্যাগাজিন বিক্রয়, পুরাতন খবরের কাগজ বিক্রয়, খাদ্য, পানি এবং আপ্যায়ন হতে আয়। এছাড়া অন্যান্য খাত অর্থাৎ বিবিধ প্রাপ্তি। আমরা এরপরে যাব অব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যয়ের খাতসমূহ। অর্থাৎ অব্যবসায়ী প্রতিষ্ঠান যেমন মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় আয় করে থাকে, ঠিক একইভাবে দুই প্রকার ব্যয়ও করে থাকে। একটি হলো আমাদের মূলধন জাতীয় ব্যয়, অপরটি হলো আমাদের মুনাফা জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আমাদের আছে যেটি কারবারে সাধারণত দীর্ঘদিন ব্যবহার করা হয়। অর্থাৎ এই মূলধন জাতীয় ব্যয়ের মাধ্যমে যে সকল সম্পত্তি ক্রয় বা উন্নয়ন করা হয় ওই সমস্ত সম্পত্তিগুলো কারবারে দীর্ঘদিন সেবা প্রদান করে থাকে বা মুনাফা অর্জনের সহায়তা করে থাকে। প্রথমত যেমনটি আছে বিনিয়োগ, লাইব্রেরি, বই ক্রয়, ভূমি বা প্রাঙ্গণ উন্নয়ন, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, দালান কোঠার উন্নয়ন, খেলাধুলা বা অফিস সরঞ্জাম ক্রয়, শেয়ার, ঋণপত্র বা সঞ্চয়পত্র ক্রয়। এছাড়াও যদি আরো উক্ত অব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যয় করে থাকে দীর্ঘমেয়াদের জন্য তাকেও আমরা মূলধন জাতীয় ব্যয় বলে থাকবো। এরপরে আছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। যেমনটি আমরা বলেছিলাম মুনাফা জাতীয় আয় একটি আর্থিক বছরে নিয়মিতভাবে কারবারে এসে থাকে। একইভাবে মুনাফা জাতীয় ব্যয়গুলো একটি আর্থিক বছরে বা একটা নির্দিষ্ট হিসাবকালে কারবার পরিচালনার জন্য যে সকল খরচগুলো প্রতিনিয়ত বা নিয়মিতভাবে হয়ে থাকে এগুলোকে আমরা রিকারিং কস্ট বলতে পারি। যেমন বেতন, মজুরি, বোনাস, খবরের কাগজ, সাময়িকী ক্রয়, ভাড়া কর, অভিকর, ছাপা ও মণিহারি, বিদ্যুৎ খরচ, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যয়, ডাক্তার ও টেলিফোন খরচ, মেরামত ও সম্পত্তির অবচয় বা অবলম্বন, খেলাধুলার ব্যয়, বিজ্ঞাপন খরচ, সভা, সেমিনার, অন্যান্য ব্যয়। এছাড়া আরো যদি কোনো খরচগুলো থাকে যেগুলো একটি আর্থিক বছরে হয়ে থাকে উক্ত ব্যয়গুলোকেও আমরা মুনাফা জাতীয় ব্যয় বলবো। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা মুনাফা জাতীয় অর্থাৎ হলো অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস এবং অব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যয়ের উৎসগুলো দেখলাম। অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎসকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটি মূলধন জাতীয় আয়, আরেকটি হলো মুনাফা জাতীয় আয়। ঠিক একইভাবে অব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যয়গুলোকে আমরা দুইভাবে বিভক্ত করেছি। একটি হলো আমাদের মূলধন জাতীয় ব্যয়, অপরটি হলো আমাদের মুনাফা জাতীয় ব্যয়। মূলধন জাতীয় আয় বা ব্যয় যার মেয়াদকাল হবে 1 বছরের অধিক কাল বা হিসাবকালের অধিক কাল, আর মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো হলো যার মেয়াদকাল হবে সর্বোচ্চ একটি হিসাবকাল বা একটি আর্থিক বছরের মধ্যেই সীমাবদ্ধ। এরপরে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব অঙ্ক করতে চাই তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব থেকেই আমাদের মূল তথ্যগুলো জানতে হয়। অর্থাৎ এখান থেকেই আস্তে আস্তে আমাদের অঙ্কের জন্য কোন কোন আইটেম বা দফাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো মনে রাখতে হয়। বলা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী পড়েছি তখন আমরা জেনেছি যে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান বা কারবারি প্রতিষ্ঠান উক্ত বছরে তাদের আয় ব্যয় প্রকৃত লাভ অর্জনের জন্য বা প্রকৃত আয় ব্যয় নির্ণয়ের জন্য এবং প্রকৃত আর্থিক চিত্র প্রদর্শনের জন্য আর্থিক অবস্থার বিবরণী করে থাকে। তাহলে অব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক চূড়ান্ত হিসাবের প্রয়োজনীয়তা কতটুকু আছে বা করার দরকার আছে কি না, প্রিয় শিক্ষার্থী একটু মনে রাখতে হবে। অব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠানের মতো পণ্য ক্রয় বিক্রয় করে না থাকলেও স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার জন্য বা দৈনিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য প্রতিনিয়ত বা নিয়মিত বা অনিয়মিতভাবে নগদ টাকা লেনদেন করে থাকে। তাই অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠানের ন্যায় দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে হিসাব সংরক্ষণ করে এবং একটি নির্দিষ্ট সময়কাল শেষে বা বছরান্তে
আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে থাকে। তাহলে আমরা যেটি জানলাম, একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান যেমন দুই তরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে তার প্রতিটি হিসাব সংরক্ষণ করে এবং আর্থিক বছর শেষে বা হিসাবকাল শেষে আর্থিক অবস্থার বিবরণী বা চূড়ান্ত হিসাব প্রস্তুত করে থাকে, ঠিক একইভাবে অব্যবসায়ী প্রতিষ্ঠানও ব্যবসায়ী প্রতিষ্ঠানের ন্যায় দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক হিসাবপত্র সংরক্ষণ করে এবং হিসাবকাল শেষে চূড়ান্ত হিসাব প্রস্তুত করে থাকে। এই কাজগুলো করতে গেলে অব্যবসায়ী প্রতিষ্ঠান সাধারণত কিছু মৌলিক কাজ করে এবং কিছু সহকারী কাজ করে। মৌলিক কাজগুলোর মধ্যে আছে যেমন নগদান বই সংরক্ষণ করে, অপরদিকে শ্রেণী বিন্যস্ত খতিয়ান বই তৈরি করে থাকে, এবং সহকারী কাজ হিসেবে তারা করে থাকে সদস্য বই এবং আদায় বই ইত্যাদিগুলো সংরক্ষণ করে থাকে। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠান দুই ধরনের হিসাব সংরক্ষণ করে থাকে, একটি মৌলিক আর একটি সহকারী। মৌলিকের মধ্যে আমাদের আছে নগদান বই এবং শ্রেণী বিন্যস্ত খতিয়ান বই, যেটাকে আমরা বলি ক্যাশ বুক এবং ক্লাসিফাইড লেজার বুকস। অপরদিকে মেম্বার বুকস এবং কালেকশন বুকস, এগুলো হলো তাদের সহকারী বই। এরপরে আমরা যাব অব্যবসায়ী প্রতিষ্ঠানে কিছু। আমরা আগের স্লাইডে যেমন দেখলাম যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব, একটু মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, অব্যবসায়িক প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাবে তিনটি অংশ। কয়টি অংশ? তিনটি অংশ। প্রথম অংশটি হলো আমাদের প্রাপ্তি ও প্রদান হিসাব, রিসিপ্ট অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্ট। দ্বিতীয়টি হলো আমাদের আয় ব্যয় হিসাব, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। এবং তৃতীয়টি হলো আমাদের উদ্বর্তপত্র বা ব্যালেন্স শিট। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করতে হবে, আমরা প্রায়শই যেটা দেখে থাকি অব্যবসায়ী প্রতিষ্ঠানের এক নম্বরে যেটি আছে প্রাপ্তি প্রদান হিসাব। আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার সময় যেমন একটি রেওয়া মিল দেখে থাকি, অর্থাৎ রেওয়া মিল দেওয়া থাকে এবং রেওয়া মিলের পরে কিছু সমন্বয় দেওয়া থাকে, ঠিক একইভাবে অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে রেওয়া মিলের পরিবর্তে, যেহেতু এটি অব্যবসায়ী প্রতিষ্ঠান, যার জন্য তার থাকে একটি প্রাপ্তি ও প্রদান হিসাব। এই প্রাপ্তি ও প্রদান হিসাবের নিচে থাকে কিছু সমন্বয়। এই প্রাপ্তি ও প্রদান হিসাব এবং সমন্বয়, দুটোর সমন্বয়ে আমরা তৈরি করে থাকি আয় ব্যয় হিসাব এবং উদ্বর্তপত্র। এখন এই তিনটা নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলবো। প্রথমে আছে আমাদের প্রাপ্তি ও প্রদান হিসাব। প্রাপ্তি ও প্রদান হিসাবটা কি এবং কেন প্রস্তুত করা হয়ে থাকে? প্রাপ্তি ও প্রদান হিসাব লক্ষ্য করে দেখো, আমরা শিরোনামে যেটা বলতেছি প্রাপ্তি ও প্রদান। প্রাপ্তি মানে কারবারে আগমন, প্রদান মানে কারবার থেকে নির্গমন। অর্থাৎ প্রাপ্তি ও প্রদান হিসাবের প্রধান উদ্দেশ্য হলো সমাপনী মূলধন বা সমাপনী নগদ উদ্বৃত্ত তৈরি করা। আমি আবারও বলি, প্রাপ্তি ও প্রদান হিসাবের প্রধান উদ্দেশ্য হলো সমাপনী নগদ তহবিল নির্ণয় করা। এই নগদ তহবিল তৈরি করার উদ্দেশ্যে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত প্রাপ্তি প্রদানের ডেবিট দিকে এবং যাবতীয় প্রাপ্তি, যাবতীয় নগদ প্রাপ্তি প্রাপ্তি প্রদানের ডেবিট দিকে এবং যাবতীয় নগদ প্রদান প্রাপ্তি প্রদানের ক্রেডিট দিকে লিখে যে হিসাব বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলা হয় প্রাপ্তি ও প্রদান হিসাব। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, মনে রাখতে হবে, প্রাপ্তি প্রদানে কেবলমাত্র নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানে দুটো দফা আসে, সেটি মুনাফা জাতীয় হোক অথবা মূলধন জাতীয় হোক। অর্থাৎ প্রাপ্তি প্রদানের ডেবিট দিকে যদি আমরা দেখি তাহলে তিনটি খাত থাকে। একটি হলো আমাদের প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, দ্বিতীয়টি থাকে আমাদের মূলধন জাতীয় যাবতীয় প্রাপ্তি এবং তৃতীয়টা থাকে মুনাফা জাতীয় যাবতীয় প্রাপ্তি। একইভাবে ক্রেডিট দিকে থাকে আমাদের মূলধন জাতীয় যাবতীয় প্রদান এবং মুনাফা জাতীয় যাবতীয় প্রদান। অর্থাৎ নগদ সংক্রান্ত, নগদ আসলে কারবার প্রাপ্তি প্রদানের ডেবিট দিকে, নগদ চলে গেলে প্রাপ্তি প্রদানের ক্রেডিট দিকে। এই ডেবিট এবং ক্রেডিট দুটোর পার্থক্য যেটি, সেটি হলো আমাদের সমাপনী নগদ উদ্বৃত্ত বা নগদ তহবিল। অর্থাৎ প্রাপ্তি প্রদানের কখনো ক্রেডিট ব্যালেন্স হয় না, অলওয়েজ ডেবিট ব্যালেন্স হয়। প্রাপ্তি থেকে প্রদানগুলো বাদ দিলে আমরা পেয়ে যাব সমাপনী নগদ উদ্বৃত্ত। এই প্রাপ্তি ও প্রদানের পরে আমাদের যেটি আসে সেটি হলো আয় ব্যয় হিসাব। আয় ব্যয়ের মাধ্যমে লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, আমরা যখন বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণীর বিশদ আয় বিবরণ করেছি, তখন যেটি করেছি, বিশদ আয় বিবরণীর অন্যতম কাজ হলো বা উদ্দেশ্য হলো একটি আর্থিক বছর শেষে উক্ত প্রতিষ্ঠানের নেট লাভ বা নেট ক্ষতি নির্ণয় করা।
কিন্তু অব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা কি তৈরি করব? আয় অতিরিক্ত ব্যয় অথবা ব্যয় অতিরিক্ত আয়। লক্ষ্য করতে হবে কি বললাম, আয় অতিরিক্ত ব্যয় অথবা ব্যয় অতিরিক্ত আয় নির্ণয়ের জন্য একটি নির্দিষ্ট সময়ে সকল মুনাফা জাতীয় আয়গুলোকে আয় ব্যয় হিসাবের ক্রেডিট এবং যাবতীয় মুনাফা জাতীয় ব্যয়গুলোকে আয় ব্যয় হিসাবের ডেবিট দিকে লিখে যে বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে তাকে বলা হবে আয় ব্যয় হিসাব। আয় ব্যয় হিসাবের ডেবিট উদ্বৃত্ত বেশি হতে পারে, ক্রেডিট উদ্বৃত্ত বেশি হতে পারে। ক্রেডিট উদ্বৃত্ত অর্থাৎ আয়ের পরিমাণ যদি বেশি হয় তাহলে হবে ব্যয় অতিরিক্ত আয়। একইভাবে ডেবিট উদ্বৃত্ত বেশি যদি হয় অর্থাৎ ব্যয়ের পরিমাণ যদি বেশি হয় তাহলে হবে আয় অতিরিক্ত ব্যয়। এরপরে আমরা চলে যাব উদ্বর্তপত্র। অর্থাৎ আমরা জানি অব্যবসায়িক প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসেবে তিনটি অংশ। একটি হলো প্রাপ্তি প্রদান, যেটি আমরা আলোচনা করেছি। দ্বিতীয়টি হলো তাদের আয় ব্যয় হিসাব, সেটিও আলোচনা করেছি। এখন উদ্বর্তপত্র একটা নির্দিষ্ট হিসাব শেষে উক্ত প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণ করার জন্য বিভিন্ন সম্পত্তি এবং দায়, অর্থাৎ উদ্বর্তপত্রের দুটো অংশ, একটি হলো যাবতীয় সম্পত্তি, অপরটি হলো যাবতীয় দায় ও মূলধন তহবিল। এই দুটোর সমন্বয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকেই আমরা বলবো উদ্বর্তপত্র। অর্থাৎ হলো অব্যবসায়িক প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাবে তিনটি অংশ দেখলাম। একটি হলো প্রাপ্তি ও প্রদান হিসাব। এই প্রাপ্তি প্রদানে কেবলমাত্র নগদ প্রাপ্তির নগদ প্রদান দিয়ে আমরা সমাপনী নগদ উদ্বৃত্ত বের করি। আয় ব্যয় হিসাবের মাধ্যমে আয় অতিরিক্ত ব্যয় অথবা ব্যয় অতিরিক্ত আয় বের করে থাকি এবং উদ্বর্তপত্রের মাধ্যমে আর্থিক কাল শেষে বা হিসাব কাল শেষে একটি অব্যবসায়িক প্রতিষ্ঠানের সম্পদ ও দায়ের সমন্বয়ের বিবরণী আমরা দেখে থাকি। এরপরে আসবো আমরা প্রাপ্তি প্রদান হিসেবে কি কি থাকে। এবং একটু লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, আমরা আগেই বলেছি যে আমরা যখন ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী প্রস্তুত করে থাকি তখন রেওয়া মিলের নিচে কিছু সমন্বয় থাকে এবং ওই রেওয়া মিলের এবং সমন্বয়ে আমরা বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে থাকি। কিন্তু অব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা যখন আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, যেটিকে আমরা উদ্বর্তপত্র বলি, এটি তৈরি করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম প্রাপ্তি এবং প্রদানের দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা প্রাপ্তি ও প্রদানের যদি স্লাইড শোতে একটু লক্ষ্য করে দেখি, প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করে দেখো, প্রাপ্তি প্রদানের ডেবিট দিকে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, এটি আমাদের কোথায় যাবে? আমরা যখন মূলধন তহবিল নির্ণয় করব, মূলধন তহবিলের সম্পদ হিসেবে আমাদেরকে দেখাতে হবে। মূলধন জাতীয় যে প্রাপ্তি সেটি চলে যাবে আমাদের সরাসরি উদ্বর্তপত্রের দায়ের দিকে এবং মুনাফা জাতীয় যে প্রাপ্তি সেটি চলে যাবে আয় ব্যয় হিসাবের ক্রেডিট দিকে। অর্থাৎ প্রাপ্তি প্রদানের ডেবিট দিকে তিনটি আইটেম থাকে। একটি হলো প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, যেটির কাজ হলো পরবর্তী পর্যায়ে যখন আমরা মূলধন তহবিল তৈরি করব সেটি সম্পদ হিসেবে যোগ হবে। মূলধন জাতীয় প্রাপ্তিটি উদ্বর্তপত্রের দায় হিসেবে চলে যাবে এবং মুনাফা জাতীয় প্রাপ্তিটি আয় ব্যয় হিসাবের ক্রেডিট দিকে যাবে। অপরদিকে আমরা যদি প্রদানের দিকে যাই, প্রথমে আসে মূলধন জাতীয় ব্যয় বা মূলধন জাতীয় প্রদান। আমরা যদি একটু সিনক্রোনাইজ করি, অর্থাৎ মূলধন জাতীয় প্রাপ্তির সাথে মূলধন জাতীয় ব্যয় নিয়ে আলোচনা করি। মূলধন জাতীয় প্রাপ্তি প্রদানের ডেবিট এবং উদ্বর্তপত্রের দায়, মূলধন জাতীয় ব্যয় বা প্রদান, প্রাপ্তি প্রদানের ক্রেডিট, ঠিক একইভাবে উদ্বর্তপত্রের সম্পদ। আমরা এর আগে জেনেছি মুনাফা জাতীয় প্রাপ্তি আয় ব্যয় হিসাবের ক্রেডিট, তাহলে মুনাফা জাতীয় ব্যয় আয় ব্যয় হিসাবের ডেবিট। এছাড়া আরো দুটো আইটেম আছে। একটি হলো বিগত বছরের বকেয়া খরচ। বিগত বছরের বকেয়া খরচ যদি প্রাপ্তি প্রদানে থাকে তাহলে মূলধন তহবিলে দায় হিসাবে যাবে এবং অগ্রিম খরচ যদি থাকে তাহলে উদ্বর্তপত্রের সম্পদ হিসাবে যাবে। এবং সমাপনী নগদ উদ্বৃত্ত আমরা আগেই বলেছি, প্রাপ্তি প্রদানের মাধ্যমে আমরা কি বের করি? মোট প্রাপ্তি থেকে মোট প্রদান বাদ দিলে আমরা পাই সমাপনী নগদ উদ্বৃত্ত। এই সমাপনী নগদ উদ্বৃত্তটি চলে যাবে আমাদের উদ্বর্তপত্রের সম্পদ দিকে। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি প্রাপ্তি প্রদানটাকে আবার একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি তাহলে এই বিগত বছরের খরচ বা অগ্রিম খরচটা অঙ্কে থাকতেও পারে, নাও পারে। তাহলে বাদ দিলে আমরা যেটা পাই, তোমরা লক্ষ্য করে দেখো, ডেবিট দিকেও তিনটে আইটেম এবং ক্রেডিট দিকেও তিনটি আইটেম
বা দফা থাকবেই। ডেবিট দিকে 3টি আইটেম কি? প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, মূলধন জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি। ক্রেডিট দিকেও তাই, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় এবং সমাপনী নগদ উদ্বৃত্ত। বিগত বছরে খরচ বা অগ্রিম খরচ, এটা অঙ্কে যদি থাকে আমরা ব্যবহার করব, না থাকলে ব্যবহার করব না। তবে আমাদের এই অংশটুকু যদি একটু আমরা ভালো করে মনে রাখি যে প্রাপ্তি প্রদানের যেটি প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত সেটি চলে যাবে মূলধন তহবিলের সম্পদ হিসাবে। মূলধন জাতীয় প্রাপ্তিটিকে আমরা দিব উদ্বর্ত পত্রের দায়ের দিকে। মুনাফা জাতীয় প্রাপ্তিকে দেব আমরা আয় ব্যয় হিসাবের ক্রেডিট দিকে। ঠিক একইভাবে প্রদান পার্শ্বে গিয়ে মূলধন জাতীয় যেটি ব্যয় সেটি দিব আমরা উদ্বর্ত পত্রের সম্পদ দিকে। মুনাফা জাতীয় যেটি ব্যয় সেটি দেব আমরা আয় ব্যয় হিসাবে ডেবিট দিকে। বিগত বছর খরচ যদি থাকে মূলধন তহবিলের দায়, অগ্রিম খরচ যদি থাকে উদ্বর্ত পত্রের সম্পদ, এবং এই প্রাপ্তি থেকে প্রদান বাদ দিলে যেটি আমার থাকবে সেটি হলো সমাপনী নগদ উদ্বৃত্ত। এই সমাপনী নগদ উদ্বৃত্তটি যখন আমরা উদ্বর্ত পত্র তৈরি করব তখন তাকে আমরা সম্পদ হিসেবে স্থানান্তর করব। প্রিয় শিক্ষার্থী, এরপরে চলে যাব আমরা আয় ব্যয়। আমরা বলেছি আয় ব্যয় একটু আগেই আমরা শিখলাম, মুনাফা জাতীয় যাবতীয় আয়গুলো হবে আমাদের আয় ব্যয়ের ক্রেডিট দিকে এবং মুনাফা জাতীয় যাবতীয় ব্যয়গুলো হবে আমাদের আয় ব্যয়ের ডেবিট দিকে। প্রথমে আমরা আসি চাঁদা। চাঁদা তোমরা জানো যে একটি অব্যবসায়িক প্রতিষ্ঠানের যত সদস্য থাকে ওই সদস্যদের নিকট থেকে বাধ্যতামূলকভাবে প্রতি বছর উক্ত প্রতিষ্ঠান যে অর্থ আদায় করে থাকে তাকে বলা হয় চাঁদা। যেহেতু এটি কারবারে নিয়মিতভাবে আগমন করে তাই এটি মুনাফা জাতীয় আয় বলে গণ্য করা হয়। এরপরে তোমরা একটু লক্ষ্য করে দেখো, অনুদান, ভর্তি ফি, আজীবন সদস্যের চাঁদা এবং উইলকৃত ধন-দৌলত, এগুলোকে আমরা লাল কালি দ্বারা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। অর্থাৎ অনুদান, ভর্তি ফি, আজীবন সদস্যের চাঁদা এবং উইলকৃত ধন-দৌলতের যে অংশটুকু কেবলমাত্র মুনাফা জাতীয়, আমি আবারও বলি, এই অনুদান, ভর্তি ফি, আজীবন সদস্যের চাঁদা এবং উইলকৃত ধন-দৌলত এর যে অংশটুকু কেবলমাত্র মুনাফা জাতীয়, অর্থাৎ আর্থিক বছরে বা হিসাবকালে কারবারে বা অব্যবসায়িক প্রতিষ্ঠানে আগমন করে, শুধু ওই অংশটুকু কেবলমাত্র আয় ব্যয় হিসাবে ক্রেডিট দিকে আসবে। আর যদি মুনাফা জাতীয় একটিও না থাকে তাহলে এখানে দেওয়ার দরকার নেই বা আসবে না। এছাড়া আছে আমাদের চারণ কর, লকার ভাড়া, ঘর ভাড়া, ম্যাগাজিন বিক্রয়, খাদ্য পানি বিক্রয়, নাটকের টিকিট বিক্রয়, খেলাধুলার টিকিট বিক্রয়, চা চক্র হতে মুনাফা, বক্তৃতা হতে আয়, বিনিয়োগের সুদ, স্থায়ী আমানতের সুদ। এগুলো হচ্ছে অব্যবসায়িক প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় প্রাপ্তি, যেটি আমরা আয় ব্যয় প্রাপ্তি প্রদানের ডেবিট দিকে দিয়েছি, সেটি হলো আয় ব্যয় হিসাবে ক্রেডিট দিকে। এরপরে আমরা যদি মুনাফা জাতীয় ব্যয়গুলো দেখে থাকি, মুনাফা জাতীয় ব্যয়গুলো প্রাপ্তি প্রদানের কোন দিকে ছিল? আমাদের ক্রেডিট দিকে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে ছিল, যেটি আমাদের আয় ব্যয়ের ডেবিট দিকে কি কি আসছে? প্রথমে আছে বেতন ভাড়া, মজুরি, সম্পাদকের বেতন, মজুরি, অফিস খরচ, মণিহারি, ছাপা ও মুদ্রণ খরচ, টেলিফোন বিল, কর, অভিকর, মেরামত, দান খয়রাত, নাটকের ব্যয় বা বিচিত্রা অনুষ্ঠানের ব্যয়, চ্যারিটি শো, বিদ্যুৎ বিল, আপ্যায়ন খরচ, ছাপা খরচ, খেলাধুলার ব্যয়, বার্ষিক ভোজের ব্যয়, টুর্নামেন্ট খরচ, সম্পত্তির অবচয়, সম্পত্তি বিক্রয়জনিত খরচ, অর্থাৎ হলো যেগুলো কারবারে একটি আর্থিক বছরে সাধারণত হয়ে থাকে, এই সমস্ত খরচগুলোকেই আমরা বলে থাকি মুনাফা জাতীয় ব্যয়। এই মুনাফা জাতীয় আয়গুলোকে আমরা দিব আয় ব্যয় হিসাবে ক্রেডিট দিকে এবং মুনাফা জাতীয় ব্যয়গুলোকে আমরা দিব আয় ব্যয় হিসাবে ডেবিট দিকে। এখন আমাদের লক্ষ্য করতে হবে, যদি মুনাফা জাতীয় আয়ের পরিমাণ বেশি হয় তাহলে ডেবিট দিকে এসে বাদ দেওয়ার পরে আমরা পাবো ব্যয় অতিরিক্ত আয়, অর্থাৎ আয়ের পরিমাণ ব্যয়ের পরিমাণের চেয়ে বেশি। অপরদিকে যদি ব্যয়ের পরিমাণটা বেশি হয় তাহলে ডেবিট দিকে বেশি হবে। এই ডেবিটের পরিমাণটা আমরা ক্রেডিট দিকে নিয়ে যে আয় হতে বাদ দিব, অর্থাৎ হলো ব্যয়ের পরিমাণ বেশি, আয়ের পরিমাণ কম, যে পার্থক্যটুকু আমরা পাবো তাকে আমরা বলবো আয় অতিরিক্ত ব্যয় বা আয়াতিরিক্ত ব্যয়। তাহলে আমরা প্রাপ্তি প্রদান এবং সমন্বয়ের ভিত্তিতে আয় ব্যয় হিসাব তৈরি করলাম। এখন আমরা দেখব উদ্বর্ত পত্রে। আমরা উদ্বর্ত পত্রে যখন সংজ্ঞা নিয়ে কথা বলেছি তখন লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছি উদ্বর্ত পত্র হলো সম্পদ এবং দায়ের সমন্বিত বিবরণী। একদিকে থাকবে যাবতীয় সম্পদ, অপর দিকে থাকবে মূলধন তহবিল এবং মূলধন জাতীয় প্রাপ্তিগুলো, অর্থাৎ হলো
অর্থাৎ যে সম্পত্তিগুলো কারবার অব্যবসায়িক প্রতিষ্ঠানে থাকবে, যেটা 1 বছরের অধিককাল কারবারে সেবা প্রদান করে থাকবে, যেমন সেটি আসবাবপত্র হতে পারে, দালান কোঠা হতে পারে, যন্ত্রপাতি হতে পারে, ভূমি হতে পারে, লাইব্রেরির বক্স বা পুস্তক হতে পারে, খেলাধুলার সামগ্রী হতে পারে, বিনিয়োগ হতে পারে, এগুলো থেকে অর্থাৎ হলো স্থায়ী সম্পত্তি যেগুলো আছে সেগুলো থেকে অবশ্যই অবলম্বন বাদ যদি থাকে সেগুলো বাদ দিয়ে নেট সম্পত্তিটিকে দেখাবো। চলতি বছরের যদি বকেয়া আয় যদি থাকে, অর্থাৎ সেটা বিনিয়োগের সুদ থাক অথবা চলতি বছরের সাদা বকেয়া থাক, অগ্রিম খরচ যদি থাকে, সেগুলোকে দিয়ে আমরা পাবো মোট সম্পত্তি। ঠিক একইভাবে দায় পাশে গেলে আমরা প্রথমে দেবো মূলধন তহবিল। আমরা একটু পরে মূলধন তহবিল কেমনে তৈরি করতে হয় সেটি শিখবো। এর সাথে দিব আমরা মূলধন যাতে যাবতীয় প্রাপ্তি, অর্থাৎ সেটি অনুদান হতে পারে, উইলকৃত ধন সম্পদ হতে পারে, আজীবন সদস্যের চাঁদা হতে পারে, ভর্তি ফি হতে পারে, ব্যয়। আর আয় ব্যয়ের মাধ্যমে যদি আমরা ব্যয় অতিরিক্ত আয় পাই তাহলে যোগ করবো, আর আয় অতিরিক্ত ব্যয় যদি পাই তাহলে বিয়োগ করব। এছাড়া আমরা পূর্ববর্তী বছরে পরবর্তী বছরের অগ্রিম চাঁদা, অর্থাৎ অগ্রিম চাঁদা আমি যেই বছরে অঙ্ক করবো তার পরের বছরের চাঁদা যদি ওই বছরে পাওয়া যায়, এছাড়া বকেয়া খরচ যদি কারবারে থাকে এবং অন্যান্য মূলধন জাতীয় প্রাপ্তি যদি থেকে থাকে, এগুলো দায় পাশে প্রদর্শন করে আমরা পাবো মোট মূলধন ও দায় সমূহ। একবারে পাবো যাবতীয় সম্পত্তি, অপরদিকে পাবো দায় ও মূলধন তহবিল। এই দুটো অংশ করলে আমরা পেয়ে যাব উৎপত্তিপত্র। এরপরে প্রিয় শিক্ষার্থী আমরা আসবো প্রারম্ভিক মূলধন তহবিল তৈরি করার জন্য। প্রারম্ভিক মূলধন তহবিল তৈরি করতে গেলে আমাকে যেটা লক্ষ্য করতে হবে, প্রারম্ভিক মূলধন তহবিল হলো যাবতীয় প্রারম্ভিক, একটু লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, প্রারম্ভিক মূলধন তহবিলে একদিকে থাকবে যাবতীয় সম্পত্তি, অপর দিকে থাকবে যাবতীয় প্রারম্ভিক দায়। আমি আরেকটু যদি বলি যে একটা নির্দিষ্ট বছরে কারবারে মোট সম্পত্তি থেকে মোট দায়ের যে বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে বলা হবে মূলধন তহবিল। প্রারম্ভিক মূলধন তহবিল হলো প্রারম্ভিক যাবতীয় সম্পত্তি। লক্ষ্য করতে হবে 4টি আইটেম বা 5টি আইটেম দিচ্ছি, কি কি আছে। প্রথমে আছে প্রারম্ভিক সম্পত্তি, প্রাপ্তি প্রদানের ডেবিট দিক, অর্থাৎ প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত যেটিকে আমরা বলি। প্রাপ্তি প্রদানের শুরুতে লক্ষ্য করতে হবে, আমরা যখন স্লাইডে দেখেছি প্রিয় শিক্ষার্থী যে প্রাপ্তি প্রদান হিসাবের সব, তখন আমরা দেখেছি যে প্রথমে প্রাপ্তি প্রদানের ডেবিট থেকে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, সেই প্রারম্ভিক সম্পত্তি বা প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত প্রাপ্তি প্রদানের ডেবিট থেকে প্রথমে আসবে। এছাড়া আরো প্রারম্ভিক যে সম্পত্তিগুলো থাকে সেগুলো কোথায় থেকে আসবে, আমাদের সমন্বয় থেকে আসবে। প্রিয় শিক্ষার্থী, অনেক প্রাপ্তি প্রদানের ক্রেডিট দিকেও লাইব্রেরির পুস্তক ক্রয় বা বই ক্রয়, আসবাবপত্র ক্রয় বা খেলাধুলা সরঞ্জাম ক্রয়ের পাশে লেখা থাকে উক্ত বছরের 1 তারিখ। আমরা কখনো মনে করি যে 1 তারিখের সম্পত্তি মানেই হলো আমাদের প্রারম্ভিক মূলধন তহবিলে আসবে, না। প্রিয় শিক্ষার্থী, এখানে একটু লক্ষ্য করতে হবে, প্রাপ্তি প্রদানের ক্রেডিট দিকে যদি 1 তারিখে কোনো সম্পত্তি ক্রয় করা হয়ে থাকে তাহলে উক্ত সম্পত্তি কখনোই মূলধন তহবিলে আসবে না, কারণ ওটি হলো ওই সম্পত্তিটি হলো উক্ত বছরের শুরুতে ক্রয় করা। আর আমরা কেবলমাত্র প্রারম্ভিক উদ্বৃত্ত নিয়ে, অর্থাৎ যেটি গত বছরের সমাপনী উদ্বৃত্ত এই বছরে এসে প্রারম্ভিক উদ্বৃত্ত, ওই উদ্বৃত্ত নিয়ে মূলধন তহবিল তৈরি করব। তাহলে প্রারম্ভিক যাবতীয় সম্পত্তির মধ্যে প্রথমেটি আছে নগদ উদ্বৃত্ত, যেটি পাবো আমরা প্রাপ্তি প্রদানের শুরুতে ডেবিট দিকে। এছাড়া আরো প্রারম্ভিক সম্পত্তি যেটি আমাদের প্রাপ্তি প্রদানের নিচে বা প্রাপ্তি প্রদানের পরে যে সমন্বয় থাকবে সেখান থেকে পাবো। বিগত বছরের যাবতীয় অনাদায়ী প্রাপ্তি যদি থাকে বা অনাদায় আয় এখনো অনাদায়ী আছে সেটি যোগ করব, বিগত বছরের অগ্রিম যদি ব্যয় থাকে সেটি আমরা যোগ করব। তাহলে কি কি পেলাম? 1 নম্বরে পেলাম প্রারম্ভিক যাবতীয় সম্পত্তি যেটি আমাদের প্রাপ্তি প্রদান হিসাব হতে এবং সমন্বয় হতে পাবো। বিগত বছরের অনাদায়ী প্রাপ্তি যেটি আমাদের প্রাপ্তি প্রদান হিসাবে ডেবিট দিকে থাকবে। বিগত বছরের অনাদায়ী আয় এখনো অনাদায়ী যেটি থাকলে সমন্বয়ে থাকতে পারে। বিগত বছরের অগ্রিম মুনাফা জাতীয় ব্যয় যেটি প্রদান যদি থাকে সেটি থাকবে প্রাপ্তি প্রদানের ক্রেডিট দিকে। এছাড়া ব্যয়ের দিকে কি কি আইটেমগুলো আছে আমরা একটু যদি মনে রাখি, বিগত বছরের প্রারম্ভিক যত সম্পত্তি আছে যোগ করব, প্রারম্ভিক দায়গুলো তাহলে বিয়োগ করব। এই দায়গুলোর মধ্যে কি কি আছে? বিগত বছরের বকেয়া দায় যেটি প্রাপ্তি প্রদান হিসেবে ক্রেডিট হতে আসবে। সমন্বয়ে যদি কোনো সমন্বয় হতে প্রারম্ভিক যাবতীয় সম্পত্তি যদি যোগ হয় তাহলে প্রারম্ভিক যাবতীয় দায়গুলো বিয়োগ হবে। বিগত বছরের বকেয়া আয় প্রাপ্তি যদি যোগ হয় তাহলে বিগত বছরের অগ্রিম আয় প্রাপ্তি
বিয়োগ হবে। বিগত বছরের অনাদায় যেটা এখনো আদায় হয়নি সেটি যদি যোগ হয়, তাহলে বিগত বছরের বকেয়া খরচ এখনো অপরিশোধিত যদি থাকে সেটিও বিয়োগ হবে। বিগত বছরের আমরা অগ্রিম খরচ যদি যোগ করে থাকি, তাহলে বিগত বছরের বকেয়া খরচ, মুনাফা জাতীয় বকেয়া ব্যয় পরিশোধ, সেটি আমাদের বিয়োগ হবে। এই বিয়োগ অর্থাৎ হলো যাবতীয় প্রারম্ভিক সম্পত্তি থেকে যাবতীয় দায়গুলো বাদ দিলেই আমরা পেয়ে যাব মূলধন তহবিল। এই মূলধন তহবিল কোথায় যাবে? আমরা একটু আগে যে উদ্বর্তপত্র দেখলাম, সে উদ্বর্তপত্রের চলে যাবে দায়ী পাশে মূলধন তহবিল হিসাবে। প্রিয় শিক্ষার্থী, এখন কিছু দফা নিয়ে একটু কথা বলবো, যেটি অঙ্ক করার ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আসে চাঁদা। তো আমরা আগেই বলেছি, চাঁদাটা হলো একটি ব্যবসায়ী অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের অন্যতম অংশ। অব্যবসায়ী প্রতিষ্ঠানে যত সদস্য থাকে, প্রত্যেকটি সদস্যকে বাধ্যতামূলকভাবে উক্ত প্রতিষ্ঠানে প্রতি বছর কিছু না কিছু অর্থ প্রদান করতে হয়, বা উক্ত প্রতিষ্ঠান তাদের নিকট থেকে আদায় করে থাকে। এটিকে বলা হয় চাঁদা। এই চাঁদা অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের অন্যতম একটি অংশ, এবং প্রতি বছরে যেহেতু কারবারে নিয়মিতভাবে আগমন করে, যার জন্য চাঁদাটাকে আমরা বলি মুনাফা জাতীয় আয়, অনুদান। অনুদান বা দান, এইখানে আমাদের লক্ষ্য রাখতে হবে প্রতিদান ব্যতীত। প্রতিদান ব্যতীত কারবারে নিয়মিত বা অনিয়মিত ভাবে যেটি আগমন করে সেটিকে আমরা বলি অনুদান। অনুদান অনুদান আমাদের বিশেষ উদ্দেশ্য হতে পারে, নিয়মিত হতে পারে, অনিয়মিত হতে পারে। নিয়মিত অনিয়মিত যদি কারবারে প্রতি বছর বা একটা নির্দিষ্ট সময় বা আর্থিক বছরের মধ্যে প্রতিবার যদি কারবারে আগমন করে, তাকে বলি আমরা নিয়মিত অনুদান। এই নিয়মিত অনুদানটা কারবারের মুনাফা জাতীয় আয়। আর অনিয়মিত হঠাৎ করে, অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো ধনাঢ্য ব্যক্তি উক্ত প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দান করলে তাকে আমরা বলি অনিয়মিত দান বা অনুদান। অনিয়মিত দান বা অনুদান কারবারে নিয়মিত ভাবে আসে না। যেহেতু নিয়মিত ভাবে আসে না, সেটি এই জন্য এটিকে আমরা মুনাফা জাতীয় না বলে মূলধন জাতীয় প্রাপ্তি বলে থাকি। আসলে অনুদান মূলধন জাতীয় বা মুনাফা জাতীয় এ সম্পর্কে সাধারণত অঙ্কে বাইল বা উপবিধিতে বলা থাকবে। যদি বলা না থাকে, তাহলে অনুদানের পরিমাণের উপর ভিত্তি করে আমরা সেটিকে মুনাফা জাতীয় বা মূলধন জাতীয় হিসাবে ব্যবহার করে থাকবো। এরপরে আসে ভর্তি ফি বা প্রবেশ ফি। ভর্তি ফি অর্থাৎ কোনো অব্যবসায়িক প্রতিষ্ঠানের সদস্য হতে গেলে উক্ত সদস্যকে উক্ত প্রতিষ্ঠানে যে পরিমাণ টাকা প্রদান করতে হয় তাকে বলা হবে ভর্তি ফি বা প্রবেশ ফি। অব্যবসায়িক প্রতিষ্ঠানের এই ভর্তি ফি বা প্রবেশ ফি ঠিক অনিয়মিতভাবে আগমন করে থাকে। ঠিক একটা অনুদানের মতো এটিরও ব্যাখ্যাটি হলো, যেটি নিয়মিত না অনিয়মিত, মূলধন জাতীয় না মুনাফা জাতীয়, এটা উপবিধিতে বলা থাকবে। যদি বলা না থাকে, তাহলে অঙ্কের টাকার পরিমাণের উপর ভিত্তি করে আমরা এটিকে মুনাফা জাতীয় বা মূলধন জাতীয় হিসেবে গণ্য করতে পারি। তবে ক্লাব প্রতিষ্ঠান এগুলোর ক্ষেত্রে এটি অনিয়মিতভাবে বা মূলধন জাতীয় বলাটাই শ্রেয়। তবে সেক্ষেত্রে মুনাফা জাতীয় ধরা হোক বা মূলধন জাতীয় ধরা হোক, অঙ্কের শেষে অবশ্যই একটি ফুটনোট বা টিকা আকারে শিক্ষার্থীকে দেখাতে হবে। এরপরে আসে আমাদের উইলকৃত ধন দৌলত। সমাজের মহৎ দানকারী বা দানবীর ব্যক্তি স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানে তার সম্পত্তিগুলো বা স্থাবর সম্পত্তিগুলো কখনো কখনো উইল করে যায় বা উইল করে উক্ত প্রতিষ্ঠানে দান করে থাকে। এটিকে আমরা বলি উইলকৃত ধন সম্পত্তি। উইলকৃত ধন সম্পত্তি কারবারে সাধারণত অনিয়মিতভাবে আগমন করে অব্যবসায়ী প্রতিষ্ঠানে, এই জন্য এটিকে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বলে গণ্য করে থাকি। আজীবন সভ্যের চাঁদা। আজীবন সভ্যের চাঁদা হলো অব্যবসায়ী প্রতিষ্ঠানের সদস্য যখন বারবার বা প্রতি বছর চাঁদা প্রদান না করে সারা জীবনের জন্য যখন একবারে চাঁদা প্রদান করে থাকে, অর্থাৎ সারা জীবনের জন্য একবারে মোটা অঙ্কের একটি দান উক্ত অব্যবসায়ী প্রতিষ্ঠানে করে থাকে, তখন তাকে আমরা আজীবন সভ্যের চাঁদা বলি। আজীবন সভ্যের চাঁদা মুনাফা জাতীয় না মূলধন জাতীয়, এটিকেও বাই ল দ্বারা বা উপবিধিতে বলা হয়ে থাকবে। যদিও তিনটি ভাগ আছে, যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আজীবন সদস্যের চাঁদাকে আমরা মূলধন জাতীয় উদ্বর্তপত্রের দায় হিসেবে দিয়ে থাকি, এবং উক্ত ব্যক্তি মারা গেলে সেটিকে মূলধন তহবিলে স্থানান্তর করতে হয়।
আবার কারো কারো মতে এটিকে অর্থাৎ আজীবন সদস্যের চাঁদা কত বছরের জন্য প্রদান করা হলো, উক্ত বছর দ্বারা উক্ত টাকাকে ভাগ করে প্রতি বছরের যে টাকা সেটিকে আমরা আয় ব্যয় হিসেবে ক্রেডিট করে থাকি এবং অবশিষ্ট টাকাটাকে আমরা মূলধন তহবিলে স্থানান্তর করে থাকি। এভাবে করা হতে পারে। তবে আজীবন সদস্যের চাঁদা সম্পর্কে সুনির্দিষ্টভাবে কোনো দিক নির্দেশনা যদি না থাকে তাহলে এটিকে মূলধন জাতীয় প্রাপ্তি বা অনিয়মিত আয় হিসেবে ধরাটাই শ্রেয়। এরপরে যাব আমরা প্রিয় শিক্ষার্থী একটি অঙ্কে, অর্থাৎ হলো কাঙ্ক্ষিত অঙ্ক। অব্যবসায়ী আমরা জানি হিসাব বিজ্ঞানের প্রতিটা অধ্যায় অঙ্ক সম্পর্কিত, এবং অব্যবসায়িক প্রতিষ্ঠান শুরুতে যেটি বলেছে আমাদের প্রিয় শিক্ষার্থীরা অনেকেই এটা নিয়ে একটু ভীতিকর অবস্থায় থাকে যে অঙ্কটা করা অনেক কষ্টকর, আমরা বুঝি না বা করতে গেলে অনেক ঝামেলাপূর্ণ মনে হয়। একটু কাল্পনিক আমরা দেখো, লক্ষ্য করে প্রাপ্তি এবং প্রদানে লক্ষ্য করে দেখো। প্রথমে দিচ্ছি হাতে নগদ, এটাকে বলি প্রারম্ভিক হাতে নগদ চাঁদা। আমরা প্রভাতী ক্লাবের 2019 সালের 31শে ডিসেম্বর প্রাপ্তি প্রদান হিসাব বলা হয়েছে। আমরা অঙ্ক দেখা আছে 3 সালের চাঁদা দেওয়া আছে 18, 19 এবং 2020, অর্থাৎ আমাদের মূল অঙ্কটা হলো 19 সালে। অনুদান আছে, ভর্তি ফি আছে, বিচিত্রা অনুষ্ঠানের টিকিট বিক্রয় আছে, টেনিসের বা টেনিস প্রতিযোগিতার টিকিট বিক্রয় আছে, এগুলো সমস্ত কিছু নগদ প্রাপ্তি আছে। তার টোটাল যোগফল হলো 35,200 টাকা। প্রধান পাশে লক্ষ্য করে দেখো বেতন, মুনাফা জাতীয় ব্যয়, খেলাধুলার খরচ, মুনাফা জাতীয় ব্যয়, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, অর্থাৎ এটি কারবারের 1 বছরের অধিক কাল সেবা প্রদান করে থাকবে, এটিকে আমরা বলি মূলধন জাতীয় ব্যয়। বই ক্রয় মূলধন জাতীয় ব্যয়, বিচিত্রা অনুষ্ঠানের খরচ মুনাফা জাতীয় ব্যয়, কারণ আর্থিক বছরে এটি হয়ে থাকে। বিনিয়োগ মূলধন জাতীয় ব্যয়, এটি একাধিক বছরে কারবারে সেবা দিবে বা আয় অর্জনে সহায়তা করবে। টেনিস প্রতিযোগিতার খরচ, এটিও কারবারের মুনাফা জাতীয় ব্যয়। অর্থাৎ হলো আমরা প্রাপ্তি পাশে দিয়েছি যাবতীয় নগদ প্রাপ্তি, অর্থাৎ হলো এখানে কি কি প্রাপ্তি আছে। প্রথমে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় প্রাপ্তি। প্রধান পাশে যদি আমরা যাই তাহলে লক্ষ্য করে দেখব প্রিয় শিক্ষার্থী আমরা পেয়েছি মূলধন জাতীয় প্রদান এবং মুনাফা জাতীয় প্রদান। বিগত বছরের খরচ বা অগ্রিম খরচ এটি নেই এখানে। এই মূলধন জাতীয় প্রাপ্তির যোগফল হলো 35,200 টাকা। এখান থেকে মূলধন জাতীয় প্রদান আমরা 5, 2, 7, 6, 13, 16, 20, 27, 32,000 টাকা। 35,200 টাকা থেকে 32,000 টাকা বাদ দিলে আমাদের হাতে থাকে 3,200 টাকায়। এটি হলো আমাদের সমাপনী নগদ উদ্বৃত্ত। আমরা বলেছি বিশদ আয় বিবরণীতে একটি কি থাকে, আমাদের রেওয়ামিল থাকে, তার নিচে একটি সমন্বয় থাকে। আর অব্যবসায়িক প্রতিষ্ঠানে আমাদের কি থাকে, প্রাপ্তি প্রদান। এখন এইখানে হলো অঙ্কের মূল বিষয়। এই প্রাপ্তি পাশে যেগুলো মুনাফা জাতীয় সেগুলো চলে যাবে আয় ব্যয়ের ক্রেডিটে, এবং যেগুলো মূলধন জাতীয় সেগুলো চলে যাবে উৎপত্তপত্রের দায়ের দিকে। একইভাবে প্রধান পাশে যেগুলো মুনাফা জাতীয় ব্যয় আছে আয় ব্যয়ের ডেবিট দিকে, যেগুলো মূলধন জাতীয় ব্যয় সেগুলো চলে যাবে আমাদের আয় ব্যয়ের ডেবিট পাশে। এর সাথে আরো কিছু সমন্বয় আছে, একটু লক্ষ্য করতে হবে। 2019 সালে চাঁদা 2,000 টাকা বকেয়া রয়েছে। বেতনের মধ্যে 500 টাকা 2018 সালের এবং 1,500 টাকা 2019 সালের এখনো অনাদায়ী বা বকেয়া রয়েছে। 1 জানুয়ারি 2019 সালে ক্লাবের অন্যান্য সম্পদ ছিল। আমরা বলেছিলাম যে প্রারম্ভিক সম্পত্তি কোথায় থাকবে, একমাত্র প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত ছাড়া বাকি প্রারম্ভিক সম্পত্তি থাকবে প্রাপ্তি প্রদানের পরে, অর্থাৎ সমন্বয়। 3 নাম্বার সমন্বয়ে লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী। 2019 সালে 1 জানুয়ারি ক্লাবের যে অন্যান্য সরঞ্জাম কি ছিল, খেলাধুলার সরঞ্জামের পরিমাণ ছিল 9,000 টাকা, পুস্তক বা বই ছিল 10,000 টাকা, 6% বিনিয়োগের পরিমাণ 20,000 টাকা, আসবাবপত্রের পরিমাণ 15,000 টাকা। এছাড়া আসবাবপত্রের অবচয়ের পরিমাণ বলা হয়েছে 10%। এই যে সমন্বয়গুলো 4টা, অর্থাৎ চাঁদা বকেয়া আছে, আমাদের বেতন বিগত সালের আছে, চলতি সালের কিছু বকেয়া আছে, প্রারম্ভিক সম্পত্তি আছে, অবচয় আছে। তার ভিত্তিতে আমাকে 10 মার্কের একটা প্রশ্ন যদি থাকে তাহলে কি করতে বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করতে হবে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে আয় ব্যয় হিসাব প্রস্তুত করো এবং একই তারিখে কারবারের উদ্বর্তপত্র প্রস্তুত করো। আমরা বলেছি যে আমরা আয় ব্যয় করি, মূলধন তৈরি করি অথবা উদ্বর্তপত্র করি, আমাদেরকে প্রথমে চলে যেতে হবে কোথায় থেকে, আমাদের প্রাপ্তি প্রদান হিসাব থেকে। এই মূলধন তহবিলে আমরা কি পাবো, আমরা যখন মূলধন তহবিল তৈরি করব তখন আমাদের দুটো বিষয়ের দিকে লক্ষ্য করতে হবে। একটি হলো আমাদের প্রাপ্তি প্রদান হিসাব, অপরটি হলো সমন্বয়। প্রাপ্তি প্রদান থেকে শুধু আমরা প্রথমে নিব প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত,
বিগত বছরের যাবতীয় আয় এবং সমন্বয়ে যে আমরা নিব প্রারম্ভিক যাবতীয় সম্পত্তি। তাহলে প্রথমে আমরা একটা মূলধন তহবিল তৈরি করে নিলাম। মূলধন তহবিল নির্ণয়। মূলধন তহবিল নির্ণয়। প্রথমে আমাদের বিবরণ বা সম্পত্তি টাকা, প্রারম্ভিক নগদ, উদ্বৃত্ত যেটি আছে আমাদের 500 টাকা, সাদা অর্থাৎ হলো বিগত বছরের আয় যেটি 2018 সালে আছে আমাদের 400 টাকা। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করতে হবে, আমরা যখন মূলধন তহবিল নির্ণয় করব তো প্রথমে দিব প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত এবং বিগত বছরের সাদা প্রাপ্তি প্রদানের যেটা আগের বছরে আছে যদি থাকে। এরপরে আমরা চলে যাব সমন্বয়ে, অর্থাৎ সমন্বয়ে গিয়ে আমরা দেখব প্রারম্ভিক আর কোনো সম্পত্তি রয়েছে কিনা। 3 নম্বর সমন্বয়ে যদি যাই তাহলে আমরা পাই সরঞ্জাম বা অফিস সরঞ্জাম, যেটি আছে আমাদের 9000 টাকা। বই আছে 10,000 টাকা। বিনিয়োগ 6% বিনিয়োগ আছে 20,000 টাকা এবং আসবাবপত্র আছে আমাদের 15,000 টাকা। লক্ষ্য করতে হবে যে মূলধন তহবিলে যে সম্পদগুলো দিব তার প্রথম হলো প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, বিগত বছরের চাঁদা, উক্ত বছরের প্রারম্ভে সমন্বয়ে যদি আরো কিছু সম্পত্তি থাকে যাবতীয় সম্পত্তি। আমরা বিগত বছরের অনাদায় আয় যদি সমন্বয়ে থাকে সেটি দিব নেই, অগ্রিম খরচ যদি থাকে সেটি দিব সেটিও নেই। তাহলে এখন যোগ করলে আমরা পাবো 4 5 9, 9 5 14, 4 হাতে 1, 1 2 2 4 1 5 অর্থাৎ 54,900 টাকা। বাদ যদি দায় দিই আমরা, দায়ের মধ্যে কি কি আছে আমাদের একটু লক্ষ্য করতে হবে। প্রথমে প্রাপ্তি প্রদানের ক্রেডিট দিকে দেখতে হবে বিগত বছরের কোনো দায় আছে কি না। আমরা যদি লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী, বিগত বছরের কোনো দায় দেওয়া নেই। এখন সমন্বয়ে আমাদের যেতে হবে বিগত বছরে কোনো বকেয়া খরচ আছে কিনা। আমরা সমন্বয়ে যদি একটু লক্ষ্য করে দেখি, সমন্বয় নাম্বার 2, বিগত বছরের বকেয়া বেতন আছে আমাদের 500 টাকা। তাহলে বেতন 18,500 বাদ দিলে আমরা পাবো 54,400 টাকা। এটি হলো আমাদের মূলধন তহবিল। প্রিয় শিক্ষার্থী, আমরা মূলধন তহবিল পেয়ে গেছি। লক্ষ্য করতে হবে অঙ্কে যদি তোমাকে উদ্বৃত্ত পত্র বা উদ্বর্ত পত্র তৈরি করতে বলে তাহলে অঙ্কে মূলধন তহবিল তৈরি করতে বললেও তোমাকে তৈরি করতে হবে, না বললেও তোমাকে তৈরি করতে হবে। আমাদের যেহেতু বলা আছে যার জন্য আমরা মূলধন তহবিলটা তৈরি করে নিলাম। এখন আমরা চলে যাব আয় ব্যয় হিসেবে। লক্ষ্য রাখতে হবে এখানে কত টাকা পেয়েছি আমরা, 54,400 টাকা পেয়েছি। এটি আমাদের উদ্বর্ত পত্র তৈরি করার সময় লাগবে, আমরা লিখে রেখে দিলাম। মূলধন তহবিলের যোগফল হলো বা উদ্বৃত্ত হলো আমাদের 54,500 টাকা। এখন আমরা একটি আয় ব্যয় হিসাব প্রস্তুত করব। আয় ব্যয় হিসাব যদি আমরা প্রস্তুত করতে যাই
প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা লিখব আয় ব্যয় হিসাব 31 ডিসেম্বর 2019। আমরা আয় ব্যয় কি দেখেছি? একদিকে থাকবে ক্রেডিট দিকে থাকবে আমাদের মুনাফা জাতীয় আয় এবং ডেবিট দিকে থাকবে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। আমরা ক্রেডিট ডেবিট লিখে নিলাম। আমাদেরকে লক্ষ্য করতে হবে আমরা যেটি শিখেছি, আমরা প্রথমে যাব প্রাপ্তি প্রদান হিসাবের ক্রেডিট দিকে, কারণ প্রাপ্তি প্রদান হিসাবের ক্রেডিট দিকে থাকে আমাদের যাবতীয় মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, এবং ডেবিট দিকে থাকে আমাদের মুনাফা জাতীয় আয়গুলো বা মুনাফা জাতীয় প্রাপ্তি। এই ডেবিট দিক থেকে মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো যেগুলো আছে সেগুলো তার সাথে সমন্বয়ে যদি যোগ বা বিয়োগ যদি থাকে সেগুলো যোগ বিয়োগ করে দেখব। প্রথমে আমরা বলেছিলাম চাঁদা মুনাফা জাতীয়। আমরা অঙ্ক করি কোন সালে? 2019 সালে। সুতরাং 2019 সালের চাঁদার পরিমাণ দেওয়া আছে আমাদের কত টাকা? 15,000 টাকা। এর সঙ্গে সমন্বয় নাম্বার যদি 1 দেখি তাহলে 2019 সালের চাঁদার পরিমাণ এখনো বকেয়া আছে আমাদের কত টাকা? 2,000 টাকা। তাহলে আমরা প্রথমে দিব চাঁদা 15,000 যোগ বকেয়া 2,000 পার করে দিলাম আমরা 17,000। এরপরে আমাদের অঙ্কের আইটেমগুলো যদি দেখি আমরা পাবো অনুদান। আমরা যখন জানি অনুদান হলো মূলধন জাতীয়। ভর্তি ফি, আমরা ভর্তি ফিটা মুনাফা জাতীয় করতে পারি, মূলধন জাতীয় করতে পারি, তবে যেটাই করি না কেন আমাদের টিকা দিতে হবে। তবে ক্লাবের ক্ষেত্রে ভর্তি ফিটাকে আমরা চাইলে মূলধন জাতীয় করতে পারি। এখানে আমরা মুনাফা জাতীয় একটু দেখাই দিলাম। ভর্তি ফি 2,000 টাকা। এরপরে আছে বিচিত্রা অনুষ্ঠানের টিকিট, আছে আমাদের 5,000 টাকা। না টেনিসের টিকিট, বিক্রয় আছে আমাদের 6,000 টাকা। প্রাপ্তি প্রদানের প্রাপ্তি পাশে যেগুলো মুনাফা জাতীয় প্রাপ্তি আমাদের ছিল, অর্থাৎ চাঁদা, ভর্তি ফি, অনুষ্ঠানের বিচিত্রা অনুষ্ঠানের টিকিট বিক্রয়, টেনিস প্রতিযোগিতার টিকিট বিক্রয়, আমরা সবগুলো দিয়েছি। এখন আমাদের লক্ষ্য করতে হবে প্রধান পাশে অর্থাৎ সমন্বয়ে কোনো আছে কিনা। এইখানে একটু লক্ষ্য করতে হবে যে 3 নাম্বার 6% বিনিয়োগ। আমরা জানি বিনিয়োগ করলে বিনিয়োগ থেকে যে সুদ পাওয়া যায় সেটিও কারবারের মুনাফা জাতীয় আয়। অর্থাৎ এইখানে আমরা দিব বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ 20,000 গণিত 6%, 1,200 টাকা। এরপরে আমরা আমাদের প্রাপ্তি পাশে অর্থাৎ আয় ব্যয় হিসেবে ক্রেডিট পাশে লেখা শেষ হয়েছে। আমরা চলে যাব ডেবিট পাশে। সেখানেও করতে গেলে আমরা প্রথমে দিব বেতন। বেতন যদি আমরা লক্ষ্য করি তাহলে পাই 5,000। আমরা 1 নাম্বার সমন্বয়ে 2 নাম্বার সমন্বয়ে যদি যাই প্রিয় শিক্ষার্থী, বেতনের 5,500 টাকা বিগত বছরের এবং 1,500 টাকা চলতি বছরের বকেয়া আছে, যোগ চলতি বছরের বকেয়া 1,500 বাদ
বিগত বছরের বকেয়া 500, আমরা যোগ বিয়োগ করলে যেটি পাই সেটি হলো আমাদের 6000 টাকা। এরপরে আছে আমাদের খেলাধুলার খরচ। খেলাধুলার খরচ আছে আমাদের 2000 টাকা। বিচিত্রা অনুষ্ঠানের খরচ, অনুষ্ঠানের খরচ আছে আমাদের 4000 টাকা। টেনিস প্রতিযোগিতার খরচ আছে 5000 টাকা। লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, আমরা প্রধান পাশে ছিল বেতন, সেটি দিয়েছি, খেলাধুলার খরচ মুনাফা জাতীয় দিয়েছি, বিচিত্রা অনুষ্ঠানে খরচ দিয়েছি, টেনিস প্রতিযোগিতার খরচ দিয়েছি। এখন আমাদেরকে লক্ষ্য করতে হবে সমন্বয়ে এছাড়া আর কোনো খরচ রয়েছে কিনা। আমরা সমন্বয় 2 নম্বরের কাজ শেষ করেছি। 3 নম্বরে 4 নম্বরে গিয়ে আমরা লক্ষ্য করতে পারি আসবাবপত্রের অবচয় আছে আমাদের 10%। অবচয় পত্র 10%। আসবাবপত্রের পরিমাণ আমরা যদি 3 নম্বরে গিয়ে দেখি আছে আমাদের 25,000 15,000 টাকা। এছাড়া আমাদেরকে আরেকটি জায়গায় দেখতে হবে প্রাপ্তি প্রদানের প্রধান পাশে কোনো আসবাবপত্র ক্রয়ের তারিখ আছে কিনা। আসবাবপত্র এখানে নেই, তাহলে শুধু 15,000 টাকা 10%, দ্যাট ইজ 1500 টাকা। আমরা ক্রেডিট পাশে যদি যোগ করি তাহলে পাই 200, 9 5 14 20 21 1 হাতে 2 2 1 3, টোটাল পেলাম আমরা 31,200। 5 আছে কয়ে 12, 7 হাতে 1, 7 2 9 7 13 5 18 1 19 19 2 হাতে। অর্থাৎ হলো একটু লক্ষ্য করতে হবে আমাদের। অর্থাৎ আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আমাদের আয় বছরের মোট আয় হলো আমাদের 31,200 টাকা। এই আয় থেকে আমরা যদি 18,500 টাকা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব 31,200 টাকা। অর্থাৎ আমরা একটু সঠিক করে নিচ্ছি, 31,200 মাইনাস 18,500 12,700 টাকা। অর্থাৎ ব্যয়ের পরিমাণ বেশি, ব্যয়ের পরিমাণ কম। তাহলে আমরা লিখব ব্যয় অতিরিক্ত আয়। এটি কোথায় চলে যাবে আমাদের মূলধন তহবিলে, অর্থাৎ হলো উদ্বর্তপত্র যখন আমরা তৈরি করব। আমরা এখন একটি পাশাপাশি উদ্বর্তপত্র তৈরি করে নিব। উদ্বর্তপত্র 31 ডিসেম্বর 2019। সম্পত্তি সমূহ টাকা, দায় ও মূলধন, তহবিল, টাকার পরিমাণ। সম্পদগুলো দেখতে গেলে প্রথমে আমাদের প্রাপ্তি প্রদানের যে সমাপনী নগদ উদ্বৃত্ত আছে সেটি দ্বারা আমরা শুরু করব। সমাপনী নগদ উদ্বৃত্ত নগদ তহবিল বা উদ্বৃত্ত 3,200। এছাড়া আমরা এখন মূলধন জাতীয় যে ব্যয়গুলো আছে সেখানে চলে যাব। আমরা বেতনকে দিয়েছি মুনাফা জাতীয়, খেলাধুলার খরচ মুনাফা জাতীয়, খেলাধুলার সরঞ্জাম ক্রয় এটি আছে
খেলাধুলার সরঞ্জাম আমাদের অঙ্কে আছে ৬,০০০ টাকা। সমন্বয়ে যদি আমরা একটু লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখব খেলাধুলার সরঞ্জামও এখানে আছে ৯,০০০ টাকা। তাহলে আমাদের প্রারম্ভিকে আছে ৯,০০০ এবং ক্রয় আছে ৬,০০০। তাহলে ৬,০০০ যোগ ৯,০০০ সমান হলো আমাদের ১৫,০০০। তোমরা চাইলে প্রথমে লিখতে পারো ৯,০০০ যোগ ক্রয় ৬,০০০ সমান ১৫,০০০, তাও দিতে পারো, কোনো সমস্যা নেই। বই ক্রয় আছে আমাদের সমন্বয়ে দেখতে হবে, এখানে আছে ৩,০০০ টাকা। সমন্বয়ে বই ক্রয় আছে ১০,০০০ টাকা। তাহলে বই ক্রয় আছে আমাদের ৩,০০০ যোগ প্রারম্ভিকে বই ক্রয় আছে বা বই প্রারম্ভিকটাই আমরা আগে দিব। প্রারম্ভিক আছে আমাদের ১০,০০০ যোগ ক্রয় ৩,০০০, পেয়ে গেলাম আমরা ১৩,০০০। এরপরে আমরা যাব বিনিয়োগে। প্রারম্ভিক বিনিয়োগ আছে আমাদের, লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ আছে ২০,০০০ টাকা যোগ নতুন বিনিয়োগের পরিমাণ হলো আমাদের ৭,০০০ টাকা। পেয়ে যাব আমরা ২৭,০০০ টাকা। এইখানে আমরা দিয়ে দেবো বিনিয়োগের অনাদায়ী সুদ, যেটা আমরা আয় ব্যয় ক্রেডিট থেকে দিয়েছিলাম ১২০০ টাকা, সে ১২০০ টাকা। এছাড়া আমাদের সমন্বয়ে আর কোনো সম্পত্তি আছে কিনা দেখতে হবে, লক্ষ্য করে আছে আসবাবপত্র ১৫,০০০ বাদ অবশ্যই ১৫০০, পেয়ে গেলাম আমরা ১৩,৫০০। আমাদের সমন্বয় একে যদি যায়, সাদা বকেয়া আছে, সাদা অনাদায়ী আছে চলতি বছরের ২,০০০ টাকা। কোনো অগ্রিম খরচ আছে কিনা নেই, আমরা এখন দায়ী পাশে চলে যাব। প্রথমে মূলধন তহবিল দিলাম, যেটি আমরা পেয়েছিলাম ৫৪,৪০০ যোগ অনুদান প্রাপ্তি প্রদানের ডেবিট দিকে যেটি আছে আমাদের ৬,০০০ টাকা যোগ ব্যয় অতিরিক্ত আয় যেটি পেয়েছি আমরা ১২,৭০০ টাকা। ৪ ৭ ১১ এক হাতে ১, ৫ ৬ ১১, ২ ১৩, ৩ হাতে ১, ২ আর ৫ ৭, আমরা পেয়েছি ৭৩,১০০ টাকা। এখন আমাকে দেখতে হবে অগ্রিম চাঁদা আছে কিনা। অগ্রিম চাঁদা যেটি ২০২০ সালের চাঁদা ২০১৯ সালে পাওয়া গেছে আমাদের ৩০০ টাকা। চলতি বছরের বকেয়া খরচ আমরা যদি সমন্বয় নাম্বার ২ দেখি, চলতি বছরের বকেয়া বেতন আছে ১৫০০ টাকা। আর কোনো বকেয়া খরচ আমাদের নেই। এখন যদি আমরা যোগ করি, তাহলে ৩ একে ৪, ৪ আর ৫ ৯, ৩ একে ৪, ৭৪,৯০০ টাকা পাই। ২ আর ২ ৪ আর ৫ ৯,
3 আর 5 8, 3 11, 18, 19, 22, 24 4 হাতে 2, 2, 3 আর 2 5, 6 7, 74,900 টাকা। দুই দিকে আমাদের উত্তর মিলে গেছে। সমন্বয়ের বিষয়গুলো প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করতে হবে আমাদের। আমি একটু চলতিটা নিয়ে কথা বলবো। একটু মনে রাখতে হবে যে আমরা এই সমন্বয়ে গিয়ে চলতি বছরের বকেয়া, বিগত বছরের বকেয়া, চলতি বছরের অগ্রিম, বিগত বছরের অগ্রিম, এটি নিয়ে আমাদের একটু প্রশ্ন মনে হয়। আমাদের একটু লক্ষ্য করতে হবে যে চলতি বছরটা যদি আমরা অনুসরণ করতে পারি বা চলতি বছরটাকে যদি আমরা ধারণ করতে পারি, মনে রাখতে পারি, তাহলে আমাদের পক্ষে খুব অঙ্ক করা সহজ। যেমন চলতি বছরের যদি বকেয়া খরচ হয়, ভালো করে লক্ষ্য রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, চলতি বছরের বকেয়া খরচ আয় ব্যয় এসে সংশ্লিষ্ট খরচের সাথে যোগ এবং উদ্বত্ত পত্রের দায়। চলতি বছরের বকেয়া আয়, চলতি বছরের বকেয়া আয়, আয় ব্যয় হিসাবে ক্রেডিট, অর্থাৎ আয় ব্যয় হিসেবে ক্রেডিট পাশে সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ উদ্বর্ত পত্রের সম্পদ। তাহলে চলতি নিয়ে আমরা কি করলাম? সমন্বয়ে যদি বকেয়া খরচ থাকে, আয় ব্যয় সংশ্লিষ্ট খরচের সাথে যোগ উদ্বর্ত পত্রের দায়। বকেয়া আয় থাকলে আয় ব্যয় আসে সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ উদ্বর্ত পত্রের সম্পত্তি। বিগত বছরের বকেয়া খরচ লক্ষ্য করতে হবে। চলতি বছরের বকেয়া খরচের সাথে বিগত বছরের বকেয়া খরচ উল্টো হবে। বিগত বছরের বকেয়া খরচ যদি সমন্বয়ে থাকে তাহলে খরচ থেকে বাদ মূলধন তহবিলে দায়। আর যদি শুধু প্রাপ্তি প্রদানে থাকে তাহলে মূলধন তহবিলে দায়। অগ্রিম খরচ বিগত চলতি বছরের অগ্রিম খরচ থেকে বাদ উদ্বর্ত পত্রের সম্পদ। যদি বিগত বছরের অগ্রিম খরচ থাকে তাহলে খরচের সাথে যোগ মূলধন তহবিলে দেয়। লক্ষ্য করতে হবে প্রিয় শিক্ষার্থী, আমি চলতিটা যদি বুঝি তাহলে বিগতটা বা অগ্রিমটা আমাদের জন্য খুব সহজ। আর দুটো আইটেম বলবো, একটি হলো প্রারম্ভিক উদ্বৃত্ত, একটি সমাপনী উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত সেটি মণিহারি হতে পারে, সেটি আমাদের খাদ্য সামগ্রী হতে পারে বা অন্য হতে পারে। প্রারম্ভিক হলো সংশ্লিষ্ট আইটেমের সাথে যোগ এবং মূলধন তহবিলের সম্পত্তি। সমাপনী উদ্বৃত্ত হতে পারে, সেটা মণিহারি সমাপনী উদ্বৃত্ত, খাদ্য সামগ্রীর সমাপনী উদ্বৃত্ত, সেটা সংশ্লিষ্ট আইটেম হতে বাদ এবং উদ্বর্ত পত্রের সম্পত্তি। আমাদের সময় যেহেতু শেষ প্রিয় শিক্ষার্থী, ঈদের আগে আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে আজকে ক্লাস শেষ করব। ঈদের পরে যদি আবার ক্লাস শুরু হয়, ইনশাল্লাহ শুরু হবে, তখন আরো বিস্তারিত আমরা এটা নিয়ে কথা বলতে পারবো। সুতরাং আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের একটা অঙ্ক দেখালাম, তোমরা বাসায় একটু কালচার করবো। আমি 1 মিনিটে তোমাদের জন্য একটু হোমওয়ার্ক দিয়ে আজকের আইটেমগুলো আমরা শেষ করব। তোমরা যদি স্লাইড নাম্বার 31 একটু লক্ষ্য করে দেখো, এখানে কি কি দেওয়া আছে। যাবতীয় মুনাফা এবং মূলধন জাতীয় প্রাপ্তি দেওয়া আছে, মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো দেওয়া আছে। তার পরিপ্রেক্ষিতে আমরা একটু সমন্বয় দেখতে পাবো এবং এই সমন্বয়ের ভিত্তিতে আমাকে যেটা একইভাবে প্রারম্ভিক মূলধন তহবিল, আয় ব্যয় বিবরণী এবং উক্ত তারিখে উদ্বর্ত তৈরি করতে হবে। আমি আবারও দেখাচ্ছি যে একটি 2019 সালের ব্রাইট সংঘের একটি প্রাপ্তি প্রদান দেওয়া আছে 54,500 টাকা। তার ভিত্তিতে কিছু সমন্বয় দেওয়া আছে, মোট সমন্বয় 6টি। তার ভিত্তিতে আমাদের প্রারম্ভিক মূলধন তহবিল, আয় ব্যয় হিসাবে তারিখের উদ্বর্ত পত্র তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা ভালো থাকবা এবং সামনে পবিত্র রমজানের ঈদ, এই ঈদটাকে তোমরা পরিবার পরিজন নিয়ে সবাই সুন্দরভাবে উদযাপন করবা এবং পড়াশোনার মধ্যেই থাকবা। সবাই ভালো থাকবে এই প্রত্যাশায়। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।